সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে অনুপাত বিশ্লেষণের আরেকটি নতুন সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। মিস্টার রুহি অ্যান্ড কোম্পানির 2017 সালের 31 ডিসেম্বর তারিখের সম্পদ, দায় ও অন্যান্য তথ্য নিম্নরূপ। এর মধ্যে মজুত পণ্য আছে 6 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব আছে 2,40,000 টাকা, ব্যাংকে নগদ আছে 60,000, প্রাপ্য নোট আছে 30,000, দালান কোঠা 1,50,000, মূলধন আছে 1,50,000, প্রদেয় হিসাব 2,40,000। প্রদেয় নোট আছে 15,000, ব্যাংক জমাতিরিক্ত আছে 60,000, মোট বিক্রয় হলো 4,50,000 টাকা। এখন এই অংশের মধ্যে নিচের অংশে যেটা আছে সেটা হচ্ছে নেট মুনাফা মোট বিক্রয়ের উপর 20%। নেট মুনাফা মোট বিক্রয়ের উপর 20%। কোন কোশ্চেনে চলতি অনুপাত নির্ণয় করতে হবে। তো চলতি অনুপাত নির্ণয় করতে গেলে আমাদেরকে চলতি সম্পদ এবং চলতি দায়ের অংশ আগে বের করে নিতে হবে। তো চলতি সম্পদ আমরা জানি চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ বাই চলতি দায়। তাহলে এই ক্ষেত্রে চলতি সম্পদে কি কি আছে? চলতি সম্পদের মধ্যে আমরা যদি খুঁজে পাই তাহলে পাবো সেটা হচ্ছে মজুত পণ্য আছে 6 লক্ষ টাকার, প্রাপ্য হিসাব আছে 2,40,000 টাকার, ব্যাংকে নগদ আছে 60,000 টাকা, প্রাপ্য নোট আছে 30,000 টাকা। তো এই 6 লক্ষ, 2,40,000, 60,000 এবং 30,000 একসাথে যদি আমরা এখন যোগ করলে তাহলে পাবো 9,30,000 টাকা। এই 9,30,000 টাকাই হচ্ছে চলতি সম্পদের পরিমাণ। এবার আসি চলতি দায়ে কী কী আছে। চলতি দায়ের মধ্যে আমরা পাবো প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত। তো প্রদেয় হিসাবের ব্যালেন্স আছে এখানে 2,40,000, প্রদেয় নোটের ব্যালেন্স আছে 15,000, ব্যাংক জমাতিরিক্ত আছে 60,000। তো একসাথে যদি আমরা চলতি দায়ের অংশগুলো যোগ করি তাহলে পাবো 3,15,000। তাহলে এবার চলতি সম্পদ এবং চলতি দায়ের অংশ এখানে চলতি অনুপাতের সূত্রের মধ্যে আমরা বসিয়ে দেব। তাহলে 9,30,000কে 3,15,000 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 2.95। ইস্টু দিয়ে 1 দিয়ে দেবে। চলতি অনুপাতের ক্ষেত্রে সাধারণ নিয়ম হচ্ছে যে প্রথম অংশটি ভাগ করে যা হবে তা লিখে পরের অংশে ইস্টু দিয়ে 1 দিয়ে দেওয়া। তো এইভাবে দিয়ে দেবে, তাহলে একটি অনুপাত হয়ে গেল। তাহলে ক নংয়ের অ্যান্সার আমরা পাই 2.95:1। এটি হচ্ছে চলতি অনুপাতের অংশ। এবার আসো খ নং কোয়েশ্চেনে। খ নং কোয়েশ্চেনে বলেছে মজুদ আবর্তন ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। তাহলে এই অংশের মধ্যে মজুদ আবর্তন বের করতে গেলে তোমরা মনে রাখবে যে অঙ্কের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আবর্তন কথা বলে তখন সেই অংশে সাধারণ নিয়ম অনুযায়ী এখানে অ্যান্সার লেখার সময় বার লিখতে হয়, হ্যাঁ, অথবা গুণ লিখতে হয়। আর অনুপাত বললে সাধারণভাবে আবর্তন ছাড়া এমনিতে অনুপাত বললে ইস্টু আকারে সাধারণ নিয়মে বের করতে হয়। আর যেগুলো তোমার নিট লাভ, মোট লাভ, যেগুলোকে আমরা 100 দিয়ে গুণ করি সূত্রের মধ্যে, সেই অংশের মধ্যে সাধারণ নিয়ম হচ্ছে পার্সেন্টেজে লিখতে হয়। তাহলে এই অংশের মধ্যে যেহেতু আবর্তন আছে আমরা এখানে অ্যান্সারটা গুণ অথবা বার দিয়ে লিখব। তো মজুদ আবর্তনের অনুপাতের আগে সূত্র জানতে হবে। সূত্রটি হচ্ছে নেট বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ। এখন বিক্রয়ের পরিমাণ এখানে দেয়া আছে, কোয়েশ্চেনে ছিল 4,50,000 টাকা। আর গড় মজুদের কথা যদি বলি, মজুদ পণ্য যখন 2টি মজুদ পণ্য থাকবে অর্থাৎ প্রারম্ভিক এবং সমাপনী মজুদ পণ্য, তখন সেক্ষেত্রে আমরা এই দুইটির যোগফল আগে বের করব, এরপরে 2 দিয়ে ভাগ করে দেব। যেহেতু এই অঙ্কের মধ্যে
শুধু মজুত পণ্য দেওয়া আছে, কোনো অন্য কোনো নির্দিষ্ট করে যে প্রারম্ভিক সমাপনীগুলো উল্লেখ নেই, তখন সেক্ষেত্রে আর উপরে যেহেতু ডেট দেওয়া আছে 31 ডিসেম্বর, তো মজুত পণ্যের ক্ষেত্রে সমাপনীটাই ধরবো। কিন্তু এখানে যেহেতু প্রারম্ভিক নেই, তাহলে সেক্ষেত্রে এই একটাই আমরা গড় মজুত হিসেবে ধরে নেব, অর্থাৎ এই 6 লক্ষ টাকা এখানে আসবে। তাহলে আমরা সূত্র লিখব, মজুদ আবর্তন অনুপাতের সূত্র বিক্রয় বাই গড় মজুদ পণ্য। তাহলে 4,50,000-কে যদি 6 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে পাবো 0.75 বার। এভাবে তোমরা মজুদ আবর্তন অনুপাত কমপ্লিট করবে। এবার আসো তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য বাই চলতি দায়। অর্থাৎ এই অংশের মধ্যে চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচাবলী যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব তড়িৎ সম্পদ বা তরল সম্পদ যেটা বলি। তো যেহেতু এখানে অগ্রিম খরচাবলী নেই, এই জন্য এটা মাইনাস করা হয়নি। তো চলতি সম্পদের ব্যালেন্স পেয়েছিলাম আমরা 9,30,000 টাকা। এ থেকে মজুদ পণ্য 6 লক্ষ টাকা, সেটা আমরা মাইনাস করে দেবো। আর চলতি দায়ের ব্যালেন্স পেয়েছিলাম এখানে 3,15,000, সেই অংশটুকু এখানে লিখে দেবো। 9,30,000 থেকে 6 লক্ষ যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 3,30,000 টাকা। এটাকে আমরা যদি 3,15,000 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1.05। যেহেতু এটা হচ্ছে তড়িৎ অনুপাত, তড়িৎ অনুপাতের অনেকগুলো নাম আছে, যেমন তরল অনুপাত বলে, তারল্য অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, এসিড টেস্ট অনুপাত, এই অংশগুলো আর বিভিন্ন নামে এটাকে নামকরণ করা হয়। তো এই অংশটুকু তোমরা এভাবে লিখবে, ইস্টু দিয়ে লাস্টে 1 দিয়ে দেবে, তাহলে পেয়ে যাব আমরা এই অংশের মধ্যে যে তড়িৎ অনুপাতের পরিমাণ। এভাবে তোমরা ঘন কোয়েশ্চেনের অ্যান্সার করবে। ঘন কোয়েশ্চেনে বলেছে নেট মুনাফা অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত। এখানে মন্তব্যের প্রয়োজন নেই। মন্তব্যের প্রয়োজন নেই বলতে যে আদর্শ মান কত, তারপর হচ্ছে এটা থেকে কতটুকু হ্রাস পেলো, বৃদ্ধি পেলো, অথবা ভালো প্রতিষ্ঠান অবস্থান ভালো নাকি ভালো না, অর্থাৎ সন্তোষজনক নাকি সন্তোষজনক না, এই অংশগুলো এই মন্তব্যের মধ্যে দিতে হয়। কিন্তু এই যেহেতু এখানে মন্তব্য ব্যতীত বলেছে, তাহলে এক্ষেত্রে আমরা মন্তব্য দেব না দিয়ে নর্মালি শুধু অনুপাতগুলো বের করে ফেলবো। তো নিট মুনাফা অনুপাতের আমরা জানি যে সূত্র, সেটা হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই বিক্রয়। প্রশ্ন হচ্ছে নিট মুনাফা কত। এখানে বলা আছে নিট মুনাফা মোট বিক্রয় 20%। তো এখানে মোট বিক্রয় দেখা যাচ্ছে 4,50,000। তো 4,50,000 টাকার উপর 20% যদি বের করি তাহলে পাবো 90,000 টাকা। এই 90,000 টাকায় আমরা নেট মুনাফা হিসেবে ধরবো। বিক্রয় যেহেতু 4,50,000 ছিল, এটাকে ভাগ করে আর 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 20%। এটা হচ্ছে নেট মুনাফা অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত বের করতে চাইলে কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। প্রশ্ন হচ্ছে কার্যকরী মূলধন কিভাবে বের করে। কার্যকরী মূলধন বের করার জন্য আমাদেরকে এই সূত্রটি ফলো করতে হবে। সূত্রটি হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায়ের টাকা মাইনাস করা। তাহলে এখন চলতি সম্পদ থেকে চলতি দায় যদি আমরা মাইনাস করি, অর্থাৎ 9,30,000 থেকে যদি 3,15,000 মাইনাস করি তাহলে পাবো 6,15,000 টাকা। এটি হচ্ছে কার্যকরী মূলধন। এই কার্যকরী মূলধনকে আমরা চলতি দায় টাকা দিয়ে ভাগ করব। তো চলতি দায়ের অ্যামাউন্টে কত ছিল, চলতি দায়ের এই অ্যামাউন্টে এখানে ছিল 3,15,000 টাকা। এই 3,15,000 টাকা এখানে লিখবে। তাহলে কার্যকরী মূলধনের ব্যালেন্স হচ্ছে 6,15,000 আর চলতি দায়ের ব্যালেন্স হচ্ছে 3,15,000। এই 6,15,000-কে যদি আমরা 3,15,000 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1.95 ভাগফল। পরের অংশ ইস্টু দিয়ে 1 দিয়ে দেবে। চলতি অনুপাত, তারপর হচ্ছে তরল অনুপাত, তরল বা তারল্য বা তড়িৎ অনুপাত, তারপর হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত, এই অংশগুলো সাধারণ নিয়ম অনুযায়ী ইস্টু দিয়ে লিখতে হয়। তাহলে সেক্ষেত্রে ইস্টু দিয়ে এভাবে লিখবে। তাহলে তোমরা এইভাবে কার্যকরী মূলধন অনুপাতও পেয়ে যাবে। তোমরা এই চ্যাপ্টার করার আগে যে সূত্রগুলো, যেমন আজকের যে অঙ্কের মধ্যে যে সূত্রগুলো ইউজ করেছে, আগে সূত্রগুলো মুখস্থ করে
এরপর হচ্ছে অঙ্কগুলো ধরবে, তাহলে অঙ্কগুলো করা আরও ইজি হবে। তাহলে এখানে গ নাম্বার প্রশ্নে কী সূত্র পেলাম? নেট মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে নেট মুনাফা বাই বিক্রয় ইন্টু 100। আর কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে কার্যকরী মূলধন বাই চলতি দায়। তো এই নেট মুনাফা অনুপাতের ক্ষেত্রে যেহেতু 100 দিয়ে গুণ করেছি, তাহলে এক্ষেত্রে পার্সেন্ট আকারে অ্যান্সারটি হবে। আর কার্যকরী মূলধন অনুপাত চলতি এবং তারল্য অনুপাতের মতোই ইস্টু আকারে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অংশগুলো আরও ভালো করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তোমার HW হিসেবে এই অংশগুলো তোমাদের থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।